গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের 1.3 কোষে দেখি 2 এর একের দাগের অঙ্ক থেকে শুরু করছি। তো এখানে কি বলা হয়েছে, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা লিখে রেখেছে এবং সেগুলি হলো এখানে দেওয়া আছে প্রত্যেকটির সংখ্যা। এরপর কি বলা হয়েছে, আমি ওই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে আমরা প্রথমে কি করব, এই ছাত্র সংখ্যাগুলো যে দেওয়া আছে কত দিনের, 23 দিনের, তো সেইগুলোর কি করব, একটা তালিকা ট্যালি মার্ক তালিকা তৈরি করব। চলো করা যাক। তো প্রথমে আমরা কি লিখবো, ছাত্রী সংখ্যা। তারপর লিখবো ট্যালি মার্ক। তারপর পরিসংখ্যা। ঠিক আছে, এরপর আমরা আগের পেজ থেকে ছাত্রছাত্রীর সংখ্যাগুলি দেখে নেব। তো এখানে প্রথমে কি দেওয়া আছে, যে প্রথমে আমরা কি করব, 15, 43, 51, 47, 43 বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। তো আমরা এগুলোকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে এখানে সব থেকে ছোট কি আছে, 5। আমরা কি দেখতে পাচ্ছি, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 5, তাই আমরা এখানে 5 নিয়ে নেব। তারপর এখানে আমরা সব থেকে ছোট সংখ্যা কি দেখতে পাচ্ছি, 15 নিয়ে নেব। পনেরোর পর আছে 43, 51, 47, তো 42। আমরা 42 নিয়ে নেব, না 38 আছে, 38 নিয়ে নেব। 38-এর পর 42, 42-এর পর আছে আমাদের 43 এবং 43-এর পর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 47। 47-এর পর আমরা দেখতে পাচ্ছি আছে 51। এখানে 51-র পর আর কোনো বড় সংখ্যা নেই, তাহলে 51 পর্যন্ত কি আছে, লাস্ট আছে। এরপর আমরা কি করব, ট্যালি মার্কে 5 কতবার আছে সেটা দেখে নেব। তো এখানে 5 কতবার আছে, এই একবার, আমরা একবারই মাত্র এখানে কি দেখতে পাচ্ছি, 5 দেখতে পাচ্ছি। তাই আমরা ট্যালি মার্কে কি করব, এখানে 1 এইভাবে লিখব। এরপর 15 কতবার আছে দেখতে পাচ্ছি, 15 এখানে একবারই আছে, তাই এখানেও আমরা কি করব, ট্যালি মার্কে 1 এইভাবে একবার লিখে নেব। তারপর আছে 38, 38ও একবার আছে, তাহলে আমরা 38ও একবার লিখে নেব। 42, 42ও আমরা দেখতে পাচ্ছি এখানে একবারই আছে, তাহলে আমরা এখানে একবার 42 লিখে নেব। 43, 43 আমরা এখানে কবার দেখতে পাচ্ছি, একবার, দুবার, 3 বার, তাহলে আমরা কবার 3 বার, 4 বার, 4 বার 42 দেখতে পাচ্ছি, তাহলে 43 দেখতে পাচ্ছি, তো আমরা 4 বার 43 লিখে নেব। এইভাবে লিখব না, আমরা 42 একবারই আছে, আমরা 42-কে একবার এইভাবে লিখবো 1। আর 43 আমরা দেখে নিয়েছি 4 বার আছে, তাহলে 4টা আমরা এভাবে লিখবো 1, 2, 3, 4। এরপর কি আছে 47, তাহলে 47 কবার আছে, একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, তাহলে আমরা 47 কবার দেখতে পাচ্ছি, 6 বার, তাহলে আমরা 47-কে এইভাবে লিখে নেব 1, 2, 3, 4। এবার 5টাকে আমরা এভাবে লিখবো, এটাও একটা 1 নাম্বার গুনবো, তাহলে কত হলো, 1, 2, 3, 4, 5 আর 1, 6 বার আছে মোট।
এরপর 51 কবার আছে দেখে নেব। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6, 7, 8। তাহলে 51 কবার আছে? 8 বার। তাহলে এটাও আমরা লিখে নেব। 1, 2, 3, 4, 5টা এইভাবে লিখবো, 5, 6, 7, 8। তাহলে আমাদের কি ট্যালি মার্কের শাড়ি এখানে তৈরি হয়ে গেল। এরপর আমরা পরিসংখ্যায় চলে যাব। পরিসংখ্যায় কিভাবে লিখবো? এখানে 5 একবার আছে ট্যালি মার্কে, তাই ওখানে পরিসংখ্যায় ওখানে লিখবো 1। 15 একবার আছে, তো এটা এখানেও এটা লিখবো 1। 38 একবার আছে, এটা লিখবো 1। 42 একবার আছে, 1। এরপর 43 4বার আছে, তাই আমরা এখানে সংখ্যায় 4 লিখবো। 47 5 আর 1 6, 6 বার আছে, 6 লিখবো। আর 51 8 বার আছে, 8 লিখলাম। এরপর মোট কত হচ্ছে সেটা আমরা এখানে হিসাব করে নেব। মোট কত? 6 আর 4 10, 11, 12, 13, 14, 14 আর 8 22, 22। কিন্তু তোমরা এদিকে দেখো আমাদের অঙ্কে কতদিন বলেছে? 23 দিন। তাহলে এখানে কি আছে? এটা ভুল আছে, এটা কি হবে? 22 দিন হবে। ঠিক আছে, এরপর মোট কতদিন? আমরা 22 দিন পেলাম। 22 দিনের ট্যালি মার্ক আমরা এখানে পেয়ে গেলাম। এরপর আমাদের কি বলেছে এখানে অঙ্কে? যে আমরা ওই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজনের তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজনের তালিকাটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজনের তালিকা। এরপর আমাদের কি বলেছে এখানে অঙ্কে? যে সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে এবার ওই তালিকাটা থেকে কি করব? আমরা স্তম্ভচিত্র তৈরি করব। চলো, এরপর এই তালিকা থেকে স্তম্ভচিত্র বানালে প্রথমে আমরা কি করব? এল সাইজের একটি চিত্র এঁকে নেব। ঠিক আছে, আমরা এখানে একটি এল সাইজের চিত্র এঁকে নিয়েছি। ঠিক আছে, এরপর আমরা এদিকে কি লিখব? ছাত্রছাত্রীর সংখ্যা। এদিকে লিখব ছাত্রছাত্রীর সংখ্যা। আর এদিকে লিখে নেব দিন সংখ্যা। দিন সংখ্যা। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি 51 জন ছাত্রছাত্রী আছে, তাহলে আমরা এর মাপটা এভাবে নেব। এখানে ট্যালি মার্কে প্রথমে কি করব? সমান মাপের 5, এটাকে 5 ধরে নিচ্ছি, আর এই দুটো বিন্দু যেখানে মিলিত হয়েছে এটাকে আমরা 0 ধরে নেব। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 আর 55। যেহেতু আমাদের 51 পর্যন্ত আছে, তাই আমরা কি করলাম? 55 পর্যন্ত দা টেনে নিলাম। আর এদিকে দিন সংখ্যায় লিখব 1, 1, 1। যেহেতু এখানে কটা 1 আছে? 1, 2, 3, 4, 4টে 1 আছে, তাহলে 4টে 1 প্রথমে লিখে নেব। 1, তারপর কি আছে? 4, 6, 8। তাহলে এখানে 4, 6, 8 পেয়ে গেলাম। এরপর কি বলা হয়েছে?
এরপর কি করব আমরা, যে পাঁচজন ছাত্রছাত্রী, তাহলে পরিসংখ্যায় কত, 1, তাহলে এখানে কি লিখবো, 1, 1-এর জায়গায় 5, 5 জন আছে, তাহলে আমরা এইভাবে এটাকে পরিসংখ্যার চিত্রটা এঁকে নেব। এরপর কতজন ছাত্রছাত্রী, 15 জন, পরিসংখ্যায় কত, 1, আমরা এভাবে 15টা এর সমান সমান এখানে হচ্ছে, তাহলে আমরা এখানে স্তম্ভচিত্রটি এঁকে নেব। সেম একইভাবে 38 জন কত, 1, তাহলে 38 জনের 1, 38, আমরা এখানে 30, এখানে 35 পেয়েছি, 40 আছে, তাহলে এর একটু কম হবে 38, তাহলে এর সোজাসুজি আঁকলে এখানটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 38 জনের স্তম্ভচিত্র পেয়ে গেলাম। এরপর আমরা কি 4, আবার 1 আছে, কতজন, 42 জন, 42 জনের 1, তাহলে 42 জন হলে আমরা এখানে 40 পেয়েছি, 40-এর একটু উপরে 42 হবে, তাহলে 42 হবে এই জায়গাটা। কি আমরা 42 জনের স্তম্ভচিত্র পেয়ে গেছি। এরপর আমরা 4 দিনে কতজন, 43 জন, তাহলে 43 জনে চলে যাই, এখানে 42 হলে 43 আর এর একটু উপরে হবে, যেন 45-এর নিচে থাকে, একটু উপরে হলে এরকম হচ্ছে আসছে। তাহলে আমরা কি পেলাম, 43 জনের স্তম্ভচিত্রটি পেয়ে গেলাম। এগুলো আমি এখানে হাত দিয়ে আঁকছি, তাই একটু আঁকা বাঁকা হচ্ছে, তোমরা এগুলো স্কেল দিয়ে আঁকার চেষ্টা করবে খাতায়। এরপর কত, 6 দিন, 6 দিনে কতজন আছে, 6 দিনে আছে 43 জন, 6 দিনে 47 জন, তাহলে আমরা 47 জন হলে 45-এর একটু উপরে হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 47 জনের স্তম্ভচিত্র। এরপর 8-এ কত আছে, 51 জন, 8 দিন, তাহলে 8-এ 51 জন হলে 50-এর একটু উপরে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা স্তম্ভচিত্র এঁকে ফেললাম। কি বলেছে, সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি, তাহলে আমাদের কি স্তম্ভচিত্র রেডি। এটি হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা, দিন সংখ্যা, পরিসংখ্যা বিভাজনের স্তম্ভচিত্র। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কতে কি বলেছে আমরা আগে দেখে নেব। কি বলেছে, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। তাহলে এই স্তম্ভচিত্রটা কি হয়েছে, যে 40 জন ছাত্রছাত্রী ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার একটা স্তম্ভচিত্র। অতএব এখান থেকে দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, আর এখানে কি হয়েছে, ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়। তাহলে একজন ছাত্রছাত্রী এখানে দেখতে পাচ্ছি 2 ঘন্টা সাহায্য করে কতজন, 8 জন, 3 ঘন্টা সাহায্য করে কজন, 12 জন, 4 ঘন্টা সাহায্য করে কতজন, 14 জন। দেখো সোজাসুজি যদি আমরা দাগটা আনি তাহলে দেখতে পাবো 14 জন। 5 ঘন্টা সাহায্য করে 6 জন। এরপর কি বলেছে, এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি। চলো প্রশ্নগুলি যাওয়া যাক। কি বলেছে, স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তাহলে চলো আমরা লিখে ফেলি কে কতজন কাজ করে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, 6 জন কাজ করে কত ঘন্টা, 5 ঘন্টা, তাহলে আমরা ওখানে লিখে ফেলবো।
একের দাগের দাগ নাম্বার দেব, লিখবো 6 জন কাজ করে কত ঘন্টা? আমরা স্তম্ভচিত্র থেকে আরেকবার দেখে নিই। 5 ঘন্টা, 5 ঘন্টা করে। এটি বাড়ির কাজে সাহায্য করে হবে, তাহলে কি হবে? বাড়ির কাজে সাহায্য করে 5 ঘন্টা করে। আবার একইভাবে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছি 8 জন কত ঘন্টা সাহায্য করে? 2 ঘন্টা করে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 8 জন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করে কত? 2 ঘন্টা করে। ঠিক আছে, এরপর কত আছে? 12 জন। 12 জন কত ঘন্টা সাহায্য করে? দেখো 3 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 12 জন সাহায্য করে, 12 জন ছাত্রছাত্রী সাহায্য করে বাড়ির কাজে সাহায্য করে 3 ঘন্টা করে। তারপর দেখো 14 জন কত ঘন্টা করে? 4 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখে নেব 14 জন সাহায্য করে 14 জন ছাত্রছাত্রী বাড়ির কাজে সাহায্য করে 4 ঘন্টা করে। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম প্রথম প্রশ্নের উত্তরটি। এরপর আমরা কি করব? দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নে কি ছিল? বলেছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি। তাহলে আমাদের কি চেয়েছে? সবচেয়ে বেশি সময়টা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি সময় কতজন করে? সবচেয়ে বেশি সময় কত আছে? 5 ঘন্টা। 5 ঘন্টা তো সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করার। তাহলে ওটা কতজন করছে? দেখো 6 জন। তাহলে আমরা কি লিখে ফেলবো? 6 জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। তাহলে 2 নাম্বার দিয়ে আমরা লিখে নেব যে 6 জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। ঠিক আছে, এরপর পরবর্তী অঙ্কে আমাদের কি জানতে চেয়েছে সেটি দেখে নেব। কি বলেছে? প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি। কত ঘন্টা? 2 ঘন্টা করে। এবার কতজন ছাত্রছাত্রী সেটা আমরা দেখে নেব। তাহলে 2 ঘন্টা এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ঘন্টা করে কতজন করে? 8 জন। তাহলে
8 জন। তবে 3 নম্বর, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে সাহায্য করে। আট জন ছাত্রছাত্রী। ঠিক আছে, আমরা তাহলে এই 3টে প্রশ্নের উত্তর করে নিয়েছি। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি বলেছে প্রথমে দেখে নেব, যে এখানে একটা পাইচিত্র দেওয়া আছে আর বলেছে নিচের পাইচিত্রে দেখি ও প্রশ্নের উত্তর খুঁজি। কি বলেছে একের দাগের অঙ্কে, শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র। তাহলে কি এখানে আমরা দেখতে পাচ্ছি পাইচিত্রে যে কতগুলো গানের নাম আছে এবং শ্রোতাদের পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে কি লোকসঙ্গীত, প্রথমে আমরা দেখে নেব লোকসঙ্গীত। লোকসঙ্গীত যে শ্রোতারা কতজন পছন্দ করে, 20%। আর আধুনিক সঙ্গীতের শ্রোতারা কতজন, 40%। আর রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা 30%, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা 10%। ঠিক আছে, আমরা যদি এই সব এই প্রত্যেকটিকে যোগ করি তাহলে টোটাল কত শ্রোতা হচ্ছে আমরা আগে সেটা দেখে নেব। তাহলে প্রথম টোটাল কত শ্রোতা হচ্ছে, 20 আর 40, 20 যোগ 40 যোগ 30 যোগ 10 কত, 100 জন। তাহলে এখানে মোট কতজন শ্রোতা আছে, 100 জন শ্রোতা। এরপর কি বলেছে, লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্রের কত অংশ লিখি। তাহলে এই যে এটা একটা তো সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্র, এই পুরোটা হচ্ছে কি একটা সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্র। এর মধ্যে লোকসঙ্গীত কোনটা, এই ব্লু রঙের যে দাগ কাটা আছে এটি হচ্ছে কি লোকসঙ্গীতের পার্সেন্টেজ। তাহলে লোকসঙ্গীতের পার্সেন্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি কত আছে, 20%, কিন্তু টোটালটা কত, টোটালটা হচ্ছে 100। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে শ্রোতারা বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রে মানে এই সম্পূর্ণ 100 জনের মধ্যে কত অংশ সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লোকসঙ্গীত 20%, তাহলে 100-র কত অংশ হচ্ছে সেটা আমরা বের করব। চলো করা যাক অঙ্কটি। অতএব 1 নম্বর দিয়ে লিখব কি লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি বৃত্তকলাটির সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের অংশ সমান সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্রের অংশ সমান আমরা দেখেছিলাম এখানে যে 20% আর এখানে টোটালটা 100 ছিল, পার্সেন্টেজ যেহেতু 100, তাহলে এখানে উপরে 20 নিচে 100, 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে কত পাচ্ছি, 1/5 অংশ। ঠিক আছে, আমরা প্রথম প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কি বলেছি, পাই চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি।
তাহলে কোন ধরনের গানের শ্রোতা সেটা। তাহলে এখানে কত ধরনের গান আছে? 4 ধরনের। তার মধ্যে কোনটা সব থেকে বেশি? আমরা এই কালার থেকেই দেখতে পাচ্ছি যে আধুনিক সঙ্গীতের গানের শ্রোতার সংখ্যা সব থেকে বেশি, সেটি হচ্ছে কত? 40%। তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে পাই চিত্র থেকে আধুনিক সঙ্গীতের গানের শ্রোতার সংখ্যা সব থেকে বেশি। ঠিক আছে, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলেছে? কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি? দেখো এখানে তোমরা এই সবুজ রঙের গানের শ্রোতার পরিমাণটাকে সব থেকে কম দেখতে পাচ্ছি আমরা পাই চিত্র থেকে। তাহলে এটা কি গান? ধ্রুপদী সঙ্গীত। তাহলে এখানে আমরা লিখে ফেলবো 3 নম্বর দিয়ে ধ্রুপদী ধ্রুপদী। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধ্রুপদী সঙ্গীতে গানের শ্রোতার সংখ্যা সব থেকে কম। তাহলে আমাদের এখানে 3টে অঙ্ক হয়ে গেল। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমরা পাই চিত্রটি ভালো করে দেখে নেব। কি বলেছে আগে জেনে নিই। দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার পাই চিত্র। তাহলে এখানে একটা কি দেওয়া আছে? একটা টেলিভিশনে সবাই টিভি দেখে, টিভি দেখে সবাই। সেই টিভিতে দর্শকরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানের কি হয়েছে নামগুলি এখানে দেওয়া আছে। তো তাদের একটা পাই চিত্র দেওয়া আছে। এবার দর্শকরা কোনটা সব থেকে বেশি দেখে তার একটা এখানে পাই চিত্র করা আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রমোদমূলক। প্রমোদমূলকে কি হয়েছে? সব থেকে বেশি। দেখো এখানে এই কোনটি হচ্ছে সব থেকে বেশি কিসে? প্রমোদমূলক। প্রমোদমূলকে কি হয়েছে? এখানে সব থেকে বেশি দর্শক দেখে। তারপর আছে খেলাধুলা, তারপর খবর, তারপর তথ্যমূলক। তাহলে এখানে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি? এই দেখো, আমরা আগে অঙ্কে যাওয়ার আগে এখানে দেখে নিই এই সম্পূর্ণ বৃত্তক্ষেত্রটির কোণ কত। আমরা জানি একটা বৃত্তের প্রতি মোট কোণের সংখ্যা কত? 360 ডিগ্রি। আর তোমরা এগুলো যোগ করলে দেখতে পাবে এই 24, 240 যোগ 90 যোগ 20 যোগ 10, অর্থাৎ এই কোণগুলো, এই 4টি কোণ যোগ করলে দেখতে পাবে এটি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে টোটালটা পেয়ে গেছি, টোটাল কোণের মান 360 ডিগ্রি। এরপর কি বলেছে? পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্রের, মানে সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্র বলতে কি এই 360 ডিগ্রির মধ্যে কত অংশ লিখি? মধ্যে কত অংশ? তাহলে খবরেরটা আমরা এইটা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি। খবরের কত কত অংশ জুড়ে আছে? 20 ডিগ্রি। তাহলে আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে 1 দাগের অঙ্কে আমরা লিখবো পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলা
চিত্রটির এই দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা চিত্রটির সম্পূর্ণ বৃত্তকলা ক্ষেত্রের অংশ সমান কি আমরা এখানেই দেখেছি 20 ডিগ্রি, আর এখানে 300, টোটালটা 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে এখানে 20 ডিগ্রি 0 0 কেটে গেল, 18 দুগুণে 36, তাহলে কত পাচ্ছি আমরা? 1/18 অংশ, এত। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অঙ্কে কি চেয়েছে সেটি জেনে নেব। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম লিখি? এ দেখো এখানে 4টে অনুষ্ঠান দেওয়া আছে, এর মধ্যে সবচেয়ে কম কোন অনুষ্ঠানে দর্শক দেখে সেটি হচ্ছে কি, আমরা এখানে দেখো এখানে দেওয়া আছে 240 ডিগ্রি, 90 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 10 ডিগ্রিতে সব থেকে ছোট। তাহলে কি আমরা এখান থেকে জেনে যাচ্ছি তথ্যমূলক অনুষ্ঠানে দর্শকের সংখ্যা সবচেয়ে কম। তাহলে আমরা এখানে লিখে ফেলবো 2 এর দাগে, তথ্যমূলক অনুষ্ঠানে দর্শকের সংখ্যা সবচেয়ে কম। ঠিক আছে, এরপর পরবর্তী অঙ্কে কি বলেছে আমরা দেখে নেব। কি বলেছে? মোট দর্শকের কত অংশ খেলাধুলা অনুষ্ঠানে দেখেন দেখি। তাহলে আমরা এখান থেকে দেখছি খেলাধুলা হচ্ছে এটা, এখানে কি দেখতে পাচ্ছে? এখানে কি দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি, এটা খেলাধুলায় কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তো খেলাধুলায় 90 ডিগ্রি দর্শকের সংখ্যা, 90 ডিগ্রি খেলাধুলা। এবার এটা বলেছে যে কত অংশ বলতে 360 ডিগ্রির মধ্যে এই 90 ডিগ্রিটা কত অংশ সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো, অতএব 3 দাগের মোট দর্শকের 90 ডিগ্রি ভাজিত 360 ডিগ্রি সমান কত? 1/4 অংশ খেলাধুলা অনুষ্ঠান দেখেন। খেলাধুলা অনুষ্ঠান দেখেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3টে ম্যাথই পেয়ে গেছি। এরপর আমরা পরবর্তী অঙ্কে কি বলেছে সেটি দেখে নেব। আচ্ছা, আমরা এখানে লিখতে ভুলে গেছি প্রমোদমূলকটা 2 এর অঙ্কটা স্কিপ করে চলে গেছি। কি কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি দেখে লিখি। তাহলে আমরা এটা এখানে লিখে নিই, এটা 3 হবে, এটা 4। 4 দাগের প্রমোদ মূলক
অনুষ্ঠানটি সব থেকে বেশি সংখ্যক দর্শক দেখেন। বেশি সংখ্যক দর্শক দেখেন। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি বলেছে, 4 দাগে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বর ওপর শতকরার হিসেব নিচের তালিকা দেখলাম। তাহলে এখানে শুভম বিষয়টা দেওয়া হয়ে গেছে, এবার তার প্রাপ্ত নম্বরগুলি এখানে দেওয়া আছে। এবার তার প্রথমে বাংলায় কত পেয়েছে, 15, আর ইংরাজিতে পেয়েছে 20, অঙ্কে 30, পরিবেশে 15 ও শারীর শিক্ষা ও হাতের কাজে 20। এরপর কি, এই তথ্য থেকে পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলা কেন্দ্রীয় কোণ লিখি। তাহলে চলো আমরা প্রথমে একটা পাইচিত্র বানিয়ে ফেলি। পাইচিত্র বানানোর আগে আমরা কি করব, মোট কত হচ্ছে এই প্রাপ্ত নম্বর সেটি আমরা আগে হিসেব করে নিই। তাহলে কি, মোট প্রাপ্ত নম্বর সমান 15 যোগ 20 যোগ 30 যোগ 15 যোগ 20। তো এখান থেকে আমরা 15, 20, 20, 40, 7, 30, 70, 15, 15, 30, মোট টোটাল আমরা কি দেখতে পাচ্ছি 100। তাহলে মোট প্রাপ্ত নম্বর কি দেখতে পাচ্ছি, 100। এরপর আমরা কি করব, পাইচিত্র তৈরি করি। তাহলে প্রথমে আমরা কি করে নেব, প্রথমে 4টে দাড়ি কেটে নেব। 3টে দাড়ি কাটবো, 4টে ঘর বানিয়ে নেব। প্রথম ঘরে আমরা লিখব বিষয়, যেহেতু এখানে বিষয় আছে, বিষয়। দ্বিতীয় ঘরে লিখব প্রাপ্ত নম্বর, তাহলে এখানে লিখব প্রাপ্ত নম্বর। এরপর তৃতীয় ঘরে লিখব ভগ্নাংশ। এর চতুর্থ ঘরে লিখব কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, বিষয় আমরা লিখব বাংলা। প্রথমে বাংলায় প্রাপ্ত নম্বর কত সেটি আমরা দেখে নেব। কত বাংলায়, 15। তারপর আছে ইংরাজিতে প্রাপ্ত নম্বর দেখে নেব 20। তারপর অঙ্কে প্রাপ্ত নম্বর 30। তারপর পরিবেশে প্রাপ্ত নম্বর 15। এরপর আছে শারীর শিক্ষা ও হাতের কাজ। এতে প্রাপ্ত নম্বর হচ্ছে 20। ঠিক আছে, এরপর ভগ্নাংশ আমরা কি করব, আমরা টোটালটা কত দেখেছিলাম, এখানে টোটাল প্রাপ্ত নম্বর 100। তাহলে 100-র কত সেটা ভগ্নাংশে বের করব। তাহলে 15/100, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 করে 100, 3 20। এরপর 20/100, 5, 1 5।
30/100, 3/10, 15/100, 3/20, 20/100, 1/5। যেহেতু পাই চিত্র বের করতে গেলে আমাদের বৃত্তকলার উপর পাই চিত্রটি আমরা আঁকবো, তাই একটা বৃত্তকলা কি হয়, একটা বৃত্তকলার এই পুরোটা কি হয়, পুরোটা 360 ডিগ্রি হয়, পুরো টোটাল কোণের মান কি হয় 360 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত কত হয় 360 ডিগ্রি। তাই আমরা কি করব, এগুলো কেন্দ্রীয় কোণের মানগুলো বের করতে গেলে 360 এর সাথে এটা গুণ করব। তাহলে 3 20 ইন্টু 360, 54 ডিগ্রি। আমরা কত ডিগ্রি মান পেয়ে যাচ্ছি, 54 ডিগ্রি কোণের মান। তাহলে এখানে বাংলার কোণের মান কত, 54 ডিগ্রি। এরপর ইংরেজি কোণের মানটা একইভাবে বের করে নেব। 1/5 গুণিত 360 ডিগ্রি সমান 72 ডিগ্রি। আবার একইভাবে অঙ্কের কোণের মান 3/10 গুণিত 360 ডিগ্রি, 3×6 = 108 ডিগ্রি। 3/20 গুণিত 360 ডিগ্রি, 54 ডিগ্রি। একইভাবে 1/5 গুণিত 360 ডিগ্রি, সমান 72 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে কি পেলাম, প্রতিটি কেন্দ্রীয় কোণের মান পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, এখানে প্রশ্নে আমাদের বলেছে যে পাই চিত্রটি তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। তাহলে আমরা তো বৃত্তকলার প্রতিটি কেন্দ্রীয় কোণের মান পেয়ে গেছি, এরপর কি করতে হবে, আমাদের এখান থেকে পাই চিত্রটা তৈরি করতে হবে। দেখো আমরা একটা বৃত্ত নিয়ে নিয়েছি, এরপর কেন্দ্র বরাবর একটা দাড়ি কেটে নেব আমরা। কেন্দ্র থেকে এরকম একটা দাড়ি আমরা কেটে নেব। ঠিক আছে, এরপর আমরা কেন্দ্র বরাবর একটা দাড়ি কেটে নিয়েছি। এরপর প্রথমে কি আছে, যে প্রথমে কত ডিগ্রি কোণ আছে আমাদের, 54 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করব, এই 54 ডিগ্রি কোণটি এঁকে নেব। চলো 54 ডিগ্রি কোণটি আঁকা যাক। এইভাবে আমরা বসাবো, চাঁদাটিকে এইভাবে বসাবো, বসিয়ে এরপর আমরা চাঁদাটা এইভাবে বসাবো, বসিয়ে 54 ডিগ্রি কোণটি এঁকে নেব। দেখো এখানে 50, 1 2 3 4, 54, তাহলে এখানে হচ্ছে আমাদের, তাহলে এখানটা 54 ডিগ্রি হচ্ছে। এই দাড়িটা আমরা কেটে নেব। আমরা এখানে 54 ডিগ্রিটা পেয়ে গেছি, 54 ডিগ্রি। এবার এটা কি, এটি হচ্ছে যে বাংলা, বাংলাটি হচ্ছে এটি বাংলা, বাংলা। ঠিক আছে, এরপর আমরা ইংরেজিতে চলে যাব। ইংরেজিতে কত ডিগ্রি, 72 ডিগ্রি কোণ। তাহলে 72 ডিগ্রি কোণটি আমরা আবার একইভাবে চাঁদা ব্যবহার করে তখন এরপর যখন আমরা চাঁদাটি ব্যবহার করব তখন এই লাইনটার সাথে সমান করব, যেটা 54 ডিগ্রিতে এঁকেছি। এইভাবে আমরা ঠিক চাঁদাটা বসাবো। এরপর এখান থেকে কাউন্ট করে 72 ডিগ্রি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 70, 1 2 72, তাহলে এই পর্যন্ত আসছে। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 72 ডিগ্রি হচ্ছে। এরপর আমরা 72 ডিগ্রি কোণটি এইভাবে এঁকে নেব। ঠিক আছে, এটি কত পেলাম? 72 ডিগ্রি। এটি কি ছিল? ইংরাজি। সেম আবার দেখে নেব অঙ্কে। অঙ্কে কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি। 108 ডিগ্রি। 108 ডিগ্রি কোণ আমরা একইভাবে আঁকবো। আবার সেম একইভাবে আমরা কম্পাসটিকে, এই চাঁদাটিকে এখানে বসাবো। বসিয়ে এটার সাথে সমান করে আঁকবো। এরপর এখান থেকে আমরা আবার 108 ডিগ্রি কাউন্ট করবো। এখানে 100, এখানে 5, 6, 7, 8 এখানে হচ্ছে। আমরা এই 108 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এটি হচ্ছে অঙ্ক। এরপর এখানে আছে পরিবেশ। পরিবেশে আমরা কত ডিগ্রি কোণ দেখতে পাচ্ছি? 54 ডিগ্রি। একইভাবে আমরা কি করব? চাঁদা নেব, এখানে বসাবো, বসিয়ে এটার সমান করব। এখান থেকে এবার 54 ডিগ্রি গুনবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 54 ডিগ্রি। আমরা এখানে 54 ডিগ্রি কোণ পাচ্ছি। তাহলে 54 ডিগ্রি কোণটি আমরা এখান থেকে এঁকে নেব। এটি হচ্ছে 54 ডিগ্রি। এটি কি? পরিবেশ। বাকি যে কোণটি আছে সেটা আর আমাদের মাপতে পরিমাপ করতে হবে না, কারণ আমরা এখানে কত ডিগ্রি কোণ আছে? এখানে আছে আমরা দেখতে পাচ্ছি 72 ডিগ্রি। আমরা যদি এটিকে দেখি তো এটা 72 ডিগ্রি কোণই হবে। পরিমাপ করি। এটি হচ্ছে শারীর শিক্ষা ও হাতের কাজ। শারীর শিক্ষা ও হাতের কাজ। ঠিক আছে বন্ধুরা, আমরা এখান থেকে কি পেলাম? পাইচিত্রটি পেয়ে গেলাম। আর এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এই টোটাল কোণগুলো যদি তোমরা পরিমাপ করো সেক্ষেত্রে হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই পাইচিত্রটি পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে পাইচিত্র হয়ে গেল আর বৃত্তের কেন্দ্রীয় কোণ হয়ে গেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা। আর তোমরা আমাদের স্কুলবালা ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর এইভাবে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকো ভিডিওগুলি। যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, আর কোনো কিছু ভুল হয়ে থাকলে বা কিছু হয়ে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।